তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আলোচনা করতে চলেছি সমাসের মধ্যে দ্বিগু সমাস আর একটা হচ্ছে অলপ সমাস। তো একসঙ্গে আজকে জেনে যাব দুটি সমাস একই ভিডিওতে। তো তোমাদের বাংলা জেন্টর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা এর আগের ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, আরো সমাজ সম্পর্কে ধারণা ভালোভাবে দেওয়া আছে। তো তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, ভিডিওটা শুরু করার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটাকে অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হয়। তারই সঙ্গে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব কোন ধরনের উদাহরণগুলো মাধ্যমিকের 2027 আসতে চলেছে। আজকের এই ভিডিওটা জেনে নিব পুরোপুরিভাবে খাতা কলমের মাধ্যমে, একদম সহজভাবে, সহজ উপায়ে। তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো প্রথমে জেনে নিব দ্বিগু সমাস সম্পর্কে। এর সংজ্ঞা কি হবে? যে সমাসে পূর্বপদ সংখ্যা বাচক বিশেষণ হয় এবং পর পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। আচ্ছা, এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা একটা জিনিস কি পেলাম? পূর্বপদ হবে সংখ্যাবাচক বিশেষণ আর পরপদেরই অর্থ প্রাধান্য পাবে। অনেক সময় প্রশ্ন হয় যে দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়, তাহলে অ্যান্সার কি হবে? পরপদের অর্থ প্রাধান্য পায়। দ্বিগু সমাসের এটা বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যে দ্বিগু সমাসের পূর্বপদটি কি, তাহলে পূর্বপদটি হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণের অর্থ হচ্ছে সামনে সংখ্যা বুঝাবে, মানে সংখ্যা বুঝায়, যেমন 1, 2, 3, 4 এরকম ভাবে। এবার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করি। প্রকারভেদ অর্থাৎ দ্বিগু সমাসকে দুই ভাগে ভাগ করা যায়। দ্বিগু সমাসের দুটা ভাগ। এক নম্বর হচ্ছে সমাহার দ্বিগু, দুই নম্বর হচ্ছে তদ্ধিতার্থক দ্বিগু। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বিগু শব্দের অর্থ কি হয়, এটা অনেক সময় আসে। এর অর্থ মনে রাখবা, দুই গরুর সমষ্টি, দুই গরুর সমষ্টি। আর এটাও হচ্ছে আবার কি দ্বিগু সমাসেরই উদাহরণ, মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসি সমাহার দ্বিগুতে আর তদ্ধিতার্থক দ্বিগু। প্রথমে আলোচনা করব সমাহার দ্বিগু সম্পর্কে। এর কিছু উদাহরণগুলো দেখে নিই আর ব্যাসবাক্য কিভাবে করতে হয়। তো যেমন এর উদাহরণ হচ্ছে চৌরাস্তা। চৌরাস্তা, তো এর ব্যাসবাক্য হবে চৌ রাস্তার সমাহার। তো দেখো চৌরাস্তা, চৌরাস্তার সমাহার। এবার একটু আগে নিয়ম জেনে নিই যে সমাহার দ্বিগু কিভাবে করতে হয় আর এর নিয়ম কি। প্রথমে চৌ অর্থাৎ সংখ্যা বুঝাবে, সংখ্যা। চৌ, চৌ মানে হচ্ছে 4, সংখ্যা বুঝাচ্ছে। আর শেষের দিকে সমাহার কথাটা পাবো, বা যদি সমাহারের জায়গায় যদি সমষ্টি করো তবুও কিন্তু ঠিক হবে। যেমন চৌরাস্তার সমষ্টি, চৌরাস্তার সমাহার। প্রথমে তো সংখ্যা পাবো
আর শেষে সমাহার বা সমষ্টি লাগাতে হয়, বাকিটুকু সেম রেখে দিতে হয়। দেখো আরো উদাহরণ দেখি। সেতার, সেতার অনেকজন হয়তো প্রশ্ন করবে যে সেটা আবার কোন সংখ্যা, তাহলে সে মানে কিন্তু 3 বোঝায়, তার জন্য এটাও কিন্তু সংখ্যা, তার জন্য সেতার, সে তারের সমাহার বা সমষ্টিও লিখতে পারো, যেটা একটু আগে বললাম। তাহলে সে তারের সমাহার সেতার, এটা হচ্ছে সমাহার দ্বিগুর উদাহরণ। আর একটা বলে রাখি, হতে পারে তেতলা, আচ্ছা তে, সে, এগুলো মনে হয়, সে মানে কিন্তু 3 বোঝায়, তে মানেও সেরকম ভাবে 3 বোঝায়, তে, ত, লা, তাহলে এটা হবে কি তে তলার সমাহার। আশা করছি বুঝতে পারছো। ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে দেখো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে। আর এটা বলে দিচ্ছি, এই ভিডিও দেখার পরে আর অন্য কোনো ভিডিও তোমাদের দেখার দরকার পড়বে না। ব্যাস বাক্য সবটারই একই মতোই হবে, যেরকম দেখতে পাচ্ছ, চৌরাস্তা, চৌরাস্তার সমাহার, সেতার, সেতারের সমাহার, বা কেউ যদি করে 3 তারের সমাহার তবুও ঠিক হবে। তেতলা, তেতলার সমাহার বা 3 তলার সমাহার, এটা করলেও ঠিক হবে। প্রত্যেকটার ক্ষেত্রে ব্যাস বাক্য করার নিয়ম হচ্ছে একই, তবে সমাসটা কি দেওয়া আছে সেটা আমাদেরকে বুঝতে হবে আগে। আশা করছি দ্বিগু সমাসে আর কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছো। অলপ সমাস সংজ্ঞাটা প্রথমে জেনে নিই। এর সংজ্ঞা কি হবে? খুবই সহজ সংজ্ঞা। দেখো, যে সমাসে সমাসবদ্ধ পদটির পূর্বপদের বিভক্তি লোপ পায় না, তাকে অলপ সমাস বলে। সংজ্ঞার দিকে লক্ষ্য করো, তাহলে এখানে পূর্বপদের বিভক্তি কি হয়? লোপ পায় না। আমরা জানি সমাসের ক্ষেত্রে দুটা পদ থাকে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। তো এখানে পূর্বপদের বিভক্তি লোপ পাবে না। আর নামের ক্ষেত্রে দেখো অলোপ, লোপ মানে উঠে যাওয়া, কিন্তু এখানে লিখেছে অলোপ মানে যেটা উঠবে না, অর্থাৎ বিভক্তি, এখানে বিভক্তির কথাই বলা হচ্ছে, বিভক্তি এখানে লোপ পাবে না। আর একটা কথা, অলোপ কোনো সমাস না। এক্সট্রাভাবে যদি বলো, যেমন কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু, এগুলো এক একটা সমাস, দ্বন্দ্ব, তবে অলোপ কোনো এক্সট্রা একটা সমাস না। অলোপ দ্বন্দ্ব হতে পারে, তৎপুরুষও হতে পারে, বহুব্রীহিও হতে পারে। আচ্ছা, তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে বলি যে অলোপ মানে লোপ পায় না, এটা কোনো সমাস না, মানে লোপ পাবে না। ধরো দ্বন্দ্ব সমাস আছে, দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেওয়া আছে মনে করো, আর সেখানকার বিভক্তি কিন্তু লোপ পাচ্ছে না, মানে পূর্বপদে যেটা বিভক্তি আছে ব্যাস বাক্যের ক্ষেত্রেও সেটাই বিভক্তি রয়েছে। তো এই দ্বন্দ্ব সমাসটাকে আমরা বলবো অলপ দ্বন্দ্ব। সেরকম তৎপুরুষের ক্ষেত্রে ধরো তৎপুরুষ সমাসের কোনো উদাহরণ দেওয়া আছে, ব্যাস বাক্য দেওয়া আছে, সমাসে যে পূর্বপদের বিভক্তি রয়েছে ব্যাস বাক্যের ক্ষেত্রেও সেই পূর্বপদে একই বিভক্তি রয়েছে, সেটা হচ্ছে অলপ তৎপুরুষের উদাহরণ। আবার বহুব্রীহি সমাসটাও সেম একই রকম, যে বহুব্রীহি সমাসে উদাহরণ এবং ব্যাস বাক্য করা আছে এবং উদাহরণের পূর্বপদটি যে বিভক্তিযুক্ত, ব্যাস বাক্য সেই বিভক্তিযুক্তই রয়েছে, তাহলে সেই বহুব্রীহি সমাসকে আমরা বলবো অলপ বহুব্রীহি। উদাহরণ বলে দিই, আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, কিছু উদাহরণ বলে দিচ্ছি। যেমন প্রথমে দ্বন্দ্বের ক্ষেত্রে দেখো, লিখলাম হাটে বাজারে। তোমরা সহজেই ইতিমধ্যেই দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করা হয়েছে, যারা দেখোনি আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, দেখে নিও, অথবা চ্যানেলে গিয়েও দেখতে পারো। তো হাটে বাজারে, এটা জানো যে হাটে বাজারের দ্বন্দ্ব সমাস করতে গেলে কি হয়, হাটে ও বাজারে মানে আগে মাঝে ও লাগাতে হয়। তো যে ও পেলাম সেটা আলাদা কথা, এটা দ্বন্দ্ব সমাস আলাদা কথা। তবে এবার আগে দেখো, যেখানে হাটে ছিল এ কার বিভক্তি আছে, এ বিভক্তি আছে,
এখানে কিন্তু বিভক্তির কোনো প্রকার পরিবর্তনই হয়নি, তার জন্য এটা অলোপ থেকে গেছে, বিভক্তিটা অলোপ থেকে গেছে, তার জন্য এটা দ্বন্দ্ব সমাস। তবে কি অলোপ, অলোপ দ্বন্দ্ব। বুঝতে পেরেছ? তৎপুরুষের উদাহরণ দিই। তৎপুরুষের কি উদাহরণ হতে পারে? তেলে ভাজা, তাহলে এর ব্যাস বাক্য কি হবে? তেলে ভাজা, তেলে ভাজা। ঠিক আছে, তো এখানেও দেখো বিভক্তি কিন্তু এ আছে, এখানেও আছে এ, অর্থাৎ বিভক্তির লোপ পায়নি, তার জন্য এটা হয়ে গেল কি অলোপ তৎপুরুষ। লাস্ট একটা বহুব্রীহি সমাসের উদাহরণ দেখে দিই, অর্থাৎ অলোপ বহুব্রীহি। সে উদাহরণ দেখো, গায়ে হলুদ, তাহলে এর ব্যাস বাক্য কি হবে? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। আচ্ছা, তোমরা এটা থেকে বুঝতে পারছো যে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠান, অর্থাৎ গায়ে হলুদ বলে কোনো বিষয় হয় না, একটা নির্দিষ্ট দিনকে বোঝাচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা বিয়ের দিনকে বোঝাচ্ছে। তার জন্য এটা কিন্তু বহুব্রীহি সমাস, মানে বহুব্রীহি সমাসের নির্দিষ্ট একটা জিনিস, একটা দিনকেই বোঝায়, অর্থাৎ এর অর্থ প্রকাশ পায় না, সেটা বহুব্রীহি সমাস। আচ্ছা, বহুব্রীহি সমাস নিয়ে তোমরা যদি ভিডিও চাও তাহলে কমেন্টে লিখে জানিও, বহুব্রীহি সমাস নিয়ে খুব দ্রুতই তোমাদের সামনে উপস্থিত হব। তো যেরকম লিখলাম গায়ে হলুদ, যাই হোক বহুব্রীহি সমাস পরে বুঝি এটা অলোপ বহুব্রীহি কিভাবে হয়। তাহলে গায়ে হলুদ, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। অলোপ কিভাবে হলো দেখো, পূর্ব পদটি কিন্তু গায়ে, অর্থাৎ একার বিভক্তি আছে, এখানেও দেখো একার বিভক্তিটা থেকে গেছে, তার জন্য বিভক্তির লোপ পায়নি, তাই এটাকে আমরা বলবো অলোপ বহুব্রীহি, অর্থাৎ অলোপ বহুব্রীহির উদাহরণ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আলোচনা? যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও, আর ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। এরপরে আবার উপস্থিত হব নতুন টপিক নিয়ে, নতুন ভিডিওতে।